যা নিয়ে আলোচনা করব তা হচ্ছে নাইট্রোজেন প্রস্তুতি সম্পর্কে। তো আমরা বেশি কথা না বলে সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। প্রথমে দেখো একটা চিত্র দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই চিত্রটার মধ্য দিয়ে কিন্তু কি বোঝাচ্ছে যে পরীক্ষাগারে নাইট্রোজেনের প্রস্তুতি একটা কিছু ব্যাপার হয়েছে, তাই তো? তো আমি এই চিত্রটা ব্যাখ্যা করার আগে আমরা নাইট্রোজেন প্রস্তুতির যে নীতি অর্থাৎ কি কি বিকারক লাগবে সেই সম্পর্কে দু চার কথা লিখে নিই। নীতিটা কি? অ্যামোনিয়াম ক্লোরাইড আর কি নেব? সোডিয়াম নাইট্রাইট। অ্যামোনিয়াম ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রাইট এই দুটো নিলাম, ঠিক আছে? এই দুটো হচ্ছে 1:1 অনুপাতে বিক্রিয়াকে ঘটালে অবশ্যই সেটা গাঢ় জলীয় দ্রবণ হবে। যদি আমরা বলি যে অ্যামোনিয়াম ক্লোরাইড বা সোডিয়াম নাইট্রাইট এদেরকে কঠিন হিসেবে ব্যবহার করব, সেই ক্ষেত্রে কিন্তু বিস্ফোরণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ যদি আমরা কঠিন অবস্থায় দুটোকেই যদি আমরা কঠিন অবস্থায় বিক্রিয়াটা ঘটাই, সেই ক্ষেত্রে কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে অ্যামোনিয়াম নাইট্রাইট, যা হচ্ছে অত্যাধিক পরিমাণ অস্থায়ী, যা হচ্ছে বিক্রিয়ায় দ্রুত সহকারে ঘটবে আর প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করে, যার ফলে বিস্ফোরণ হয়ে যেতে পারে। তাই আমরা সবসময় কি করব? এগুলোকে সলিড না করে গাঢ় জলীয় দ্রবণ আকারে বিক্রিয়াটি ঘটাবো। তাহলে নীতিতে আমরা কি জানলাম? যে গাঢ় জলীয় দ্রবণের মিশ্রণ নিতে হবে অ্যামোনিয়াম ক্লোরাইড আর হচ্ছে সোডিয়াম নাইট্রাইটের। ওয়ান অনুপাতে মিশ্রণটিকে নিয়ে আমরা যদি উত্তপ্ত করি, তাহলে আমাদের পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতি করা যায়। তো বিক্রিয়ার রাসায়নিক বিক্রিয়াগুলি কি কি? দেখো, পরীক্ষাগারে রাসায়নিক বিক্রিয়া লিখার আগে একটা কথা মনে করিয়ে দিই। অ্যামোনিয়াম ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রাইট এই দুটো বিকারক পরস্পর বিক্রিয়া করে প্রথম স্টেপে হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রাইট উৎপন্ন করে, আর দ্বিতীয় স্টেপে হচ্ছে ওই অ্যামোনিয়াম নাইট্রাইট উত্তাপের বেশি কিন্তু উত্তাপ দেব না, অল্প উত্তাপেই ভেঙে গিয়ে নাইট্রোজেন আর জল উৎপন্ন করবে। তাহলে রাসায়নিক বিক্রিয়ার প্রথমে যে ধাপ, প্রথম ধাপে কি হচ্ছে? অ্যামোনিয়াম ক্লোরাইড সোডিয়াম নাইট্রাইট পরস্পর বিক্রিয়া করে অ্যামোনিয়াম নাইট্রাইট আর কি হয়? সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। এবার দ্বিতীয় ধাপে দেখো, দ্বিতীয় ধাপে অ্যামোনিয়াম নাইট্রাইট যেটা হচ্ছে অস্থায়ী, যার স্থায়িত্বটা অনেকটাই কম, এই জন্য অল্প উত্তাপে ভেঙে গিয়ে কি উৎপন্ন হয়? নাইট্রোজেন আর জল উৎপন্ন হয়। ঠিক আছে? তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়াটা বুঝতে পারলাম। ওকে, এবারে দেখো এখানে যে একটা স্ট্যান্ডটাকে বলা হয় ট্রিপল স্ট্যান্ড, একটা হোল্ডার স্ট্যান্ড, আর কি একটা তারজালির ওপর একটা কনিক্যাল ফ্লাস্ককে বসানো হয়েছে, যার নিচে হচ্ছে একটা বুনসের বার্নার আছে, অর্থাৎ গ্যাস আছে, যার দ্বারা আমরা কি করছি? ওই গ্যাসটাকে জ্বালিয়ে উত্তাপ দিচ্ছি। ওকে, আর ওই যে কনিক্যাল ফ্লাস্কের সঙ্গে একটা দীর্ঘনল ফানেল আছে, যার মধ্য দিয়ে আমরা বিকারকগুলোকে কি করব? ওই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে প্রবেশ করাবো। আর এইখানে এই কনিক্যাল ফ্লাস্কে কি থাকবে? অ্যামোনিয়াম ক্লোরাইড সোডিয়াম নাইট্রাইটের একটা গাঢ় জলীয় মিশ্রণ। ফলে উত্তপ্ত করলাম, উত্তপ্ত করার ফলে কি হবে? নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তো নাইট্রোজেন গ্যাসটা কি হয়? নাইট্রোজেন গ্যাস উৎপত্তি হয়ে এই যে নল আছে, নলের মধ্যে দিয়ে যায়,
গিয়ে হচ্ছে এইখানে রাখা একটা বড় জলের জায়গা বা বিকার, যেখানে উল্টো করে রাখা আছে আরেকটা হচ্ছে বিকারকে, অর্থাৎ সেটা হচ্ছে ফাঁকা অবস্থায় উপর করে দেখা হয়েছে, ঠিক আছে। তার মধ্যে দিয়ে যাওয়ার জন্য পাইপের একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ফলে নাইট্রোজেন গ্যাস এই পাইপের মধ্যে দিয়ে গিয়ে জলের মধ্যে দিয়ে গিয়ে উপরে গিয়ে নাইট্রোজেন গ্যাস সঞ্চিত হতে থাকে। এই হচ্ছে পরীক্ষাগারে কিভাবে প্রস্তুত করা হয় তার একটা প্রসেস আমরা দেখলাম। ওকে, তো এবার আসছি আমরা কি নাইট্রোজেন প্রস্তুতির সময় যে সমস্ত শর্ত অর্থাৎ সতর্কতাগুলো আমরা মেনে চলব সেইগুলো দেখি। প্রথম শর্তে আমরা আসি যে বিকারকগুলিকে বা বিক্রিয়া মিশ্রণকে ধীরে ধীরে উত্তপ্ত করতে হবে। কোন রকম বেশি উত্তাপে দ্রুত উত্তাপ করা যাবে না, ধীরে ধীরে উত্তাপ করতে হবে। ওকে, 2 নম্বর পয়েন্টে আমরা কি দেখব? 2 নম্বর পয়েন্টে হচ্ছে যে বিকারকগুলো অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রাইট এই দুটোকে কঠিন অবস্থায় কিন্তু বিক্রিয়া ঘটানো যাবে না। তাহলে কি করতে হবে? গাঢ় জলীয় দ্রবণের মিশ্রণে যেখানে কি থাকবে? অ্যামোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রাইট, যেটা হচ্ছে 1:1 অনুপাতে থাকবে, সেই মিশ্রণকে নিয়ে আমরা বিক্রিয়া ঘটাবো। ওকে, 3 নম্বর পয়েন্টে কি আসবো? 3 নম্বর পয়েন্টে হচ্ছে 3 নম্বর পয়েন্টে দেখো, যদি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রাইটকে কঠিন অবস্থায় উত্তপ্ত করি, উৎপন্ন হয় কি? অ্যামোনিয়াম নাইট্রেট, যা খুবই অস্থায়ী। সেটা কি হয়? অল্প উত্তাপে কি হবে? ভেঙে যাবে দ্রুত, নাইট্রোজেন আর জল উৎপন্ন করে, আর প্রচুর পরিমাণ এনার্জি কি করবে? উৎপন্ন করবে, যা হচ্ছে বিস্ফোরণ ঘটায়। তাই আমাদের এই বিষয়টিকে লক্ষ্য রাখতে হবে যাতে হঠাৎ করে বেশি উত্তাপ না দেওয়া হয়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের শর্ত। উৎপন্ন গ্যাসকে কিভাবে আমরা সংগ্রহ করব? দেখো, যদি বায়ুর নিম্ন অপসারণ দ্বারা করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেনকে আমরা সংগ্রহ করতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে বায়ু ও নাইট্রোজেনের যে বাষ্প ঘনত্ব অর্থাৎ আণবিক যে ভর কি হয়? প্রায় সমান, যার জন্য আমরা বায়ুর নিম্ন অপসারণ দ্বারা আমরা নাইট্রোজেনকে সংগ্রহ করতে পারবো না। তাই আমরা কি করব? জলের নিম্ন অপসারণ দ্বারা আমরা নাইট্রোজেনকে সংগ্রহ করব। জলের নিম্ন অপসারণ দ্বারা নাইট্রোজেন গ্যাসকে সংগ্রহ করা হয়। ওকে, বোঝা গেল তাহলে। এরপর আমরা আসছি নাইট্রোজেনের ভৌত ধর্ম। তো প্রথমে ভৌত ধর্ম দেখো, নাইট্রোজেন হচ্ছে বর্ণহীন গ্যাসীয় একটা পদার্থ, যা বিষাক্ত নয়, কিন্তু আমাদের শ্বাসকার্যে সহায়তা করে না। বোঝা গেল? বিষাক্ত হবে না, কিন্তু শ্বাসকার্য যে চালাতে পারবো তা নয়, আমরা নাইট্রোজেন দ্বারা শ্বাসকার্য চালাতে পারি না। আর বায়ুমণ্ডলে অধিকাংশই হচ্ছে নাইট্রোজেন গ্যাসের আধিক্য আছে। বোঝা গেল? সব থেকে বেশি বায়ুমণ্ডলে আছে নাইট্রোজেন গ্যাস।
আর নাইট্রোজেন বায়ুর থেকে অল্প পরিমাণ হালকা হয়, প্রায় সেম কিন্তু অল্প পরিমাণ হালকা। ওকে, আর এই নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক কত? নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক হচ্ছে -195°C। এর বাষ্প ঘনত্ব বা আণবিক ওজন হচ্ছে 14। ঠিক আছে, আর নাইট্রোজেনের মধ্যে সমযোজী বন্ধন গঠন করে। দুটো নাইট্রোজেন পরমাণু পরস্পর কি হয়, 3টি সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থেকে নাইট্রোজেনের অণু গঠন করে। নাইট্রোজেনের অণু হচ্ছে দ্বিপরমাণু একটা অণু। তো নাইট্রোজেনের সমযোজী বন্ধনের জন্যই নাইট্রোজেন অধিক স্থিতিশীল বা স্থায়ী। তো অনেক বেশি তাপমাত্রা, অর্থাৎ সেটা 3000°C উষ্ণতার ওপরে নাইট্রোজেন বিয়োজিত হয়। তো এই এত স্থায়িত্বতার জন্যই কিন্তু নাইট্রোজেনের তেমন কোনো বিক্রিয়া করে না, অল্প বিস্তর বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাও কিন্তু একটা উষ্ণতার এফেক্ট থাকে। উষ্ণতা উচ্চ হতে হয়, তখনই কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এই হচ্ছে আমাদের নাইট্রোজেনের ভৌত ধর্ম। এবারে আমরা আসছি রাসায়নিক বিক্রিয়া, যেখানে হচ্ছে ম্যাগনেসিয়াম ধাতুর সাথে নাইট্রোজেনকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কি উৎপন্ন হবে? ম্যাগনেসিয়াম নাইট্রাইড। ম্যাগনেসিয়াম নাইট্রাইড উৎপন্ন হয়। 2 নম্বর দেখো, বায়ুর অক্সিজেনের সাথে যদি নাইট্রোজেনের বিক্রিয়া ঘটানো হয় 3000°C উষ্ণতায়, অর্থাৎ বিদ্যুৎ স্ফুলিঙ্গের সময় বায়ুমণ্ডলে বজ্রপাত যখন ঘটে, সেই ক্ষেত্রে বায়ুমণ্ডলে থাকা অক্সিজেন আর নাইট্রোজেন পরস্পর বিক্রিয়া ঘটে। কি উৎপন্ন হয়? নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়, NO, নাইট্রিক অক্সাইড। 3 নম্বর আসছে কি? 3 নম্বর হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেনকে যদি আমরা 201 বায়ুমণ্ডলীয় চাপ আর হচ্ছে 550°C উষ্ণতায় উত্তপ্ত করলে কি পাওয়া যাবে? অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়। ঠিক আছে, তো 4টা দেখো মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমরা অবশ্যই করতে হবে তোমাদের। এখান থেকে একটা কোশ্চেন যদি হয়, এইটা প্রথম বলতে পারি আমরা। ওকে, এখানে কি হবে যে ক্যালসিয়াম কার্বাইড ক্যালসিয়াম কার্বাইডের সংকেত কি? ক্যালসিয়াম কার্বাইডের সংকেত হচ্ছে CaC2। এর সাথে যদি আমরা নাইট্রোজেনের বিক্রিয়া ঘটাই কত ডিগ্রি উষ্ণতায়? 1000°C উষ্ণতায় যদি আমরা উত্তপ্ত করি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বনের একটা মিশ্রণ। ক্যালসিয়াম সায়ানামাইড CaCN। ঠিক আছে, ক্যালসিয়াম সায়ানামাইড N2 হবে অবশ্যই। আর কি উৎপন্ন হয়? আর হচ্ছে কার্বন C। ঠিক আছে, এই দুটো উৎপন্ন হবে, অর্থাৎ মিশ্রণ আকারে থাকবে, যেটা হচ্ছে কি ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বন। এই মিশ্রণকে আমরা কি বলবো? নাইট্রোলিম। যা সার হিসেবে ব্যবহৃত হয়, জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এখানে আমাদের যদি কোশ্চেন দেয় যে নাইট্রোলিম কি বা কিভাবে এটি প্রস্তুত করা হয়, তাহলে আমরা বলতে পারবো। ঠিক আছে,
এই হচ্ছে নাইট্রোজেনের রাসায়নিক বিক্রিয়া। এটা হচ্ছে নাইট্রোজেনের আবদ্ধকরণ। নাইট্রোজেনের আবদ্ধকরণ কিভাবে ঘটে? বায়ুমণ্ডলে থাকা নাইট্রোজেন আর কি অক্সিজেন বিদ্যুৎ স্ফুলিঙ্গের সময় কি হয়, পরস্পর বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। নাইট্রিক অক্সাইড উৎপন্ন করো, যা গ্যাস হিসেবে বায়ুমণ্ডলে থাকবে। আর নাইট্রিক অক্সাইড আবার কি হয়, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হয়। নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হয়, সে হচ্ছে গ্যাস হিসেবে থাকবে। তারপর এই নাইট্রোজেন ডাই অক্সাইড আবার বায়ুতে থাকা যে জলীয় বাষ্প তার সাথে বিক্রিয়া করে দুই প্রকার অ্যাসিড উৎপন্ন করতে পারে। কি কি? নাইট্রাস অ্যাসিড আর একটা কি হবে, নাইট্রিক অ্যাসিড। তো এই নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড কি হয়, বৃষ্টির জলের সাথে ভূপৃষ্ঠে আসে। তো ভূপৃষ্ঠে থাকা মাটিতে ক্ষার, মাটিতে কি থাকবে, ক্ষার থাকবে। মাটিতে থাকা যে ক্ষার, ক্ষারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, নাইট্রাস অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে তাহলে ধাতব নাইট্রাইড উৎপন্ন হয়। ধাতব নাইট্রাইড উৎপন্ন হয়। যদি এই যে মাটির ক্ষারের সাথে যদি নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে, ধাতব নাইট্রেট। ধাতব নাইট্রেট উৎপন্ন করে, যার ফলে মাটিতে কি হয়, নাইট্রোজেনের আবদ্ধকরণ ঘটে যায়। আবার এই মাটিতে মেশানো যে ধাতব নাইট্রেট বা নাইট্রাইট, এইগুলো কি হয়, ভেঙে গিয়ে যা গাছের মূল দ্বারা শোষিত হয় খনিজ লবণ হিসেবে। আবার কি করে, এই গাছগুলো তাদের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে। ওকে, এইভাবে চক্রাকারভাবে নাইট্রোজেনের চক্র চলতে থাকে। ঠিক আছে, তোমরা অবশ্যই লাইফ সায়েন্সে নাইট্রোজেন চক্রটা পড়েছো। তাই এখানে বেশি কিছু কথা না বলে আমরা শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে নাইট্রোজেন কিভাবে আবদ্ধ করা হয় তা আমরা দেখলাম। সারের বস্তাতে, অর্থাৎ সার যে প্যাকেটের মধ্যে থাকে সেখানে আমাদের এই তিনটে কথা লিখে রাখি, NPK। সেখান থেকে আমরা বলতে পারি N ফর নাইট্রোজেন, P ফর ফসফরাস আর K ফর পটাশিয়াম। এদের একটা অনুপাত দেওয়া থাকে, অবশ্যই লক্ষ্য করেছো। তাহলে নাইট্রোজেনের ব্যবহারটা কি, জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়, কিছু কিছু ক্ষেত্রে বিকারক তৈরিতে ব্যবহার করা হয়, আর বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হয়। ওকে, আমাদের আজকের হোমওয়ার্ক দেখো, এই দুটো হচ্ছে হোমওয়ার্ক তোমাদের। ঠিক আছে, এইগুলো করে অবশ্যই রেডি করে রাখবে।